না, সংসদে তো উত্তাপ থাকবেই। সংসদ তো বাদাম খেয়ে সময় কাটানোর জায়গা না। তো জাতীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে বিতর্ক হবে, উত্তেজনা হবে, ওয়াকআউট হবে, আবার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রশ্ন তুলবে। কিন্তু আমি তো খুবই হতাশ হলাম যে হাম বাংলাদেশে আপনার মানে নিখোঁজ শব্দ ছিল। আমার মনে পড়ে না শেষ ২০-২২ বছর ২৫ বছরে হামের কোনো প্রকোপ চোখে পড়েনি। এবং শুধু শেখ হাসিনার সরকার না, তার আগে খালেদা জিয়ার সরকার, তারও আগে এরশাদের সরকার, সবাই মিলেই, এবং শেখ হাসিনার তো আছেই ১৫ বছর টানা ছিলেন, তারা হামকে অত্যন্ত সফলভাবে কন্ট্রোল করেছিলেন টিকা দিয়ে। হাম আর কোনো ছিল না। এবং আমার মনে আছে আমাদের ছোটবেলায় আমাদের সবার এই যে এখানে আপনার বিভিন্ন টিকার দাগও আছে। কিন্তু আমার নিজের যখন ছেলে মেয়ে হলো, মানে আমার ওয়াইফের হলো, আমি বাবা হলাম, তখন টিকার আরো কি সুন্দর বুদ্ধি, একটা করে ওষুধ দেয়। তো এইটা যে হাম যে কোনো বাংলাদেশের সমস্যা, এটা বাংলাদেশের মানুষ গত ২০ বছরে শোনেনি। এবং এই ডক্টর ইউনূস গং যে সমস্ত কুকাজের খলনায়ক, মবস্টার, দুর্নীতিবাজ, এবং বাংলাদেশের শিশুদের জন্য হামের টিকা না কিনে সে এই তার আরেক ঘেটুপুত্র মূর্খ সুবিধাবাদী ডিবোচ ক্যারেক্টারের আলী রিয়াজকে দিয়ে এই ঐক্যমত কমিশনের নাম করে যে একটা বেআইনি, সংবিধান বিরোধী, সভ্যতা বিরোধী, এই যে আপনার জুলাই সনদের নাম করে যে আজকে যে অহেতুক দ্বন্দ্ব সৃষ্টি করলো, তো সেটারই আজকে ফলাফল ভোগ করছে বাংলাদেশের মানুষ। হামে যেখানে আমাদের অবুঝ শিশুরা, যারা কথা বলতে পারে না, যারা অনুভূতি বলতে পারে না, তারা যে আজকে আক্রান্ত হচ্ছে, ইতিমধ্যে অনেক শিশুর মৃত্যু ঘটেছে। এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, যিনি নিজেও অনেক সংগ্রামী মানুষ, ডাক্তার রফিক পরিষ্কারভাবে বলেছেন, আমি তার সত্য ভাষণের জন্য ধন্যবাদ জানাই। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার টিকা কেনেনি বলে আজকে এই দুরবস্থা। এবং পরিসংখ্যানও বলছে, পরিসংখ্যান তো আর মিথ্যা বলে না, গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স, জুন ২০২৪ পর্যন্ত হামের কোনো রোগী ছিল না বাংলাদেশে। বুঝেছেন? সুতরাং এই হামের যে ট্র্যাজেডি, এতগুলো শিশু মারা গেল, এত লোক অসুস্থ, সারা বাংলাদেশে হাহাকার, মায়ের কান্না, বাবার আহাজারি, শিশুদের মৃত্যু, এই জন্যই ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আপনার আদিলুর রহমান শুভ্র সহ পুরা ইউনূস যে অন্তর্বর্তী সরকার, তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং যারা গেছে, আর যারা দেশে আছে, কেউ যেন দেশ ছাড়তে না পারে, তাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিতে হবে। এবং এগুলো নিয়ে পার্লামেন্টে উচিত ছিল এই প্রসঙ্গ আগে তোলা, জনগুরুত্বপূর্ণ বিষয়, জনগণের স্বাস্থ্যের বিষয়, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের স্বাস্থ্যের বিষয়, শুধু ইউনূস সাহেবদের বিচার না, ভবিষ্যতে যাতে এরকম হাম নিয়ে কোনো দুরবস্থা না হয়, এই জন্য দ্রুত ভিত্তিতে সরকারের কি ব্যবস্থা নেওয়া উচিত, এগুলো নিয়ে বিরোধী দলের, সরকারি দলের এমপিরাও প্রশ্ন তুলতে পারত স্বাধীনভাবে। না হলে বিরোধী দল থেকে এই জনগুরুত্বপূর্ণ সম্পন্ন প্রস্তাব তাদের এটা দেওয়া ফরজ ছিল। তাহলে বোঝা যেত যে জামাত বা 11 দলের, যাই হোক, মেইনলি জামাত ইসলাম, যে তারা আসলে মানুষের অধিকার নিয়ে, বাংলাদেশের মানুষের কল্যাণ নিয়ে ভাবে। আর অ্যাকচুয়ালি আপনি এই মূল দ্বন্দ্বটা শুরু হয়েছে, একটা তো বোঝা যাচ্ছে বিএনপি একটা রাজনৈতিক কৌশল নিয়েছিল, কারণ ইউনূস সাহেব তো নির্বাচন দিত না। এখন তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পেল আউট করে দিয়েছে, হাটে হাড়ি ভেঙে দিয়েছে যে ডিপ স্টেটরা তাদের ২৯ সাল পর্যন্ত থাকতে বলেছিল। আপনি এইটার সঙ্গে যদি ২৫ সালে রোজারিদের ঈদুল ফিতরের নামাজের দিন জাতীয় ঈদগায় ইউনূস সাহেবের বক্তব্য মিলান, তাহলে তো ২-২ ৪ হয়ে যায়। তার কিছু ভাড়া করা লোক বলেছিল, স্যার আপনি ৫ বছর থাকেন। তারপরে এই যে কি নাম, আমাদের এনসিপির যে উত্তরাঞ্চলের সংগঠক সার্জি, সে বক্তৃতা বলেছিল ইউনূস সাহেব ১০ বছর থাকুক। তার সঙ্গে ইউনূস সাহেব বলছে যে মানুষ তো আমাকে ৫ বছর দেখতে চায়, ১০ বছর দেখতে চায়। আর এই যে ডিপ স্টেট বলেছে আপনারা ২৯ পর্যন্ত থাকেন। এই সব মিলে তো বোঝা গেল ইউনূস সাহেবরা নির্বাচনের জন্য কোনো প্রস্তুতিও নেয়নি। আজকে হামের মতো রোগকে তাদের মেইন লক্ষ্যই ছিল
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা, যে কারণে তারা সেই চুক্তি করেছে। আর সেই চুক্তি আমাদেরকে এমনই পরাধীন করেছে যে বিশ্বের কোন দেশ থেকে তেল আনবো তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হয়েছে এই সরকারকে। তো যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলতো, এখন কেউ বলে না কেন ঢাকা না ওয়াশিংটন, ঢাকা না ওয়াশিংটন। আমি দিল্লিরও দাসত্ব করার পক্ষে না, ওয়াশিংটনেরও না, বেজিং এরও না, কারোই না। আমরা স্বাধীন দেশ, যতটুকু আমাদের শক্তি আছে মর্যাদা নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালাবো। তো এগুলো যে ভণ্ডামি, উগ্র ভারত বিরোধিতার নাম করে পাকিস্তানের দিকে ধাবিত হওয়া, এইটা তারই একটা রোগ। তো আপনি যেটা বলছেন সংস্কার না কি যেন বললেন, সংস্কার নাকি সংবিধান সংস্কার নাকি সংবিধান সংশোধন, এই নিয়েই তো আসলে সমস্যা। এবং গণভোটের রায় সরকারি দল দেখেন, এইটা জামাতের অ্যাকচুয়ালি বৃথা চেষ্টা। কারণ আপনি যে নামেই ডাকেন, কাজটা দরকার সংবিধানের কিছু পরিবর্তন, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ। কারণটা কি? কারণ যে এটা আমিও মনে করি এটা ঠিক যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবে না। কোনো ব্যক্তি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আর্টিকেল 70 অনুচ্ছেদ 70-এর অ্যামেন্ডমেন্ট দরকার, যে শুধু বাজেট পাস আর নো কনফিডেন্স মোশন, অর্থাৎ সরকারকে যদি নির্বাচনের নির্ধারিত মেয়াদের আগেই সরকারকে, অনেক সময় বিভিন্ন দল থেকে এমপি কিনে টিনে যে হর্স ট্রেডিং করতো আগে, হর্স ট্রেডিং এর মতো সেটা যাতে না হয়। তো নো কনফিডেন্স এবং বাজেট পাস, এই দুইটা ছাড়া এমপিরা থাকবে স্বাধীন। এমপিরা দলীয় হুইপিং শুনবে না। এমপিরা যে কোনো আইন নিয়ে প্রশ্ন করবে, তার দলের মন্ত্রী আইন করলো, সেই আইন জনবিরোধী হলে তারা কথা বলবে। এমপি স্বাধীনভাবে কাজ করবে। আরেকটা সংশোধন দরকার, মাননীয় সংসদ সদস্যরা জেলার, উপজেলার কোনো স্কুল, কলেজ, মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে থাকতে পারবে না। কাজের বিনিময়ে খাদ্য, আপনার বিভিন্ন খাবিখা, বিভিন্ন প্রজেক্ট, থোক বরাদ্দ, যে কোনো উৎসবে এমপিকে 50 লাখ করে দেওয়া, দিলে ওখান থেকে আগে 40 লাখ লোপাট করে। এমপি সাহেবদের আরো মর্যাদা বাড়িয়ে দিয়ে আমি মনে করি তাদের কাজ হবে শুধু আইন প্রণয়ন করা, আমাদের পররাষ্ট্রনীতিকে সংগঠিত করা, দেশের আইন শৃঙ্খলা নিয়ে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারকে কন্টিনিউয়াস জবাবদিহিতার মধ্যে রাখা, নিজের দলের সরকারকেও, এবং বিরোধী দল তো দায়িত্ব পালন করবেই। তো এই সংশোধনগুলো তো আমরা চাই, বিচার বিভাগ স্বাধীন থাকা। তো এইটা করা জরুরি, নাকি আপনি সংস্কার আর সংশোধন নিয়ে সংবিধান ছুঁড়ে ফেলে দেব, 72-এর সংবিধান আমরা চাই না? এর কারণ হচ্ছে 72-এর সংবিধান কোনো দলের সংবিধান না। আমি আপনার মাধ্যমে আজকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, যারা বড় বড় কথা বলে, যে কোনো আইনজীবী হোক, আর্মি অফিসার হোক, রাজনীতিবিদ হোক, দল হোক, আপনার এখানে চ্যালেঞ্জ দিলাম, মূল 72-এর যেটি সংবিধান, বঙ্গবন্ধু 73-এ যে প্রথম সংশোধনী আনলো, সেটার আগ পর্যন্ত আমাদের মূল সংবিধানে জরুরি আইন জারি করার বিধান ছিল না হাসিনা পা। এত চমৎকার আদর্শিক সংবিধান। সেই সংবিধান যদি গত 55 বছর ধরে আমাদের সব সরকারগুলো মেনে চলতো, তাহলে বাংলাদেশে আজকে সামাজিক, মানসিক, সামাজিক, নাগরিক অধিকার সবকিছু একটা উন্নত স্তরে যেত। কিন্তু এই সংবিধান বঙ্গবন্ধু অত বড় পার্সোনালিটি, ওনার সরকারও মানেনি, বাকি সরকারও মানেনি, শেষ পর্যন্ত মানেনি, বরং দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য ওই সংবিধানের নানা কাটাছেঁড়া করেছে। কিছু কিছু ভালো সংশোধনী অবশ্য হয়েছিল, ওই যে রাষ্ট্রপতি থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসা ইত্যাদি। কিন্তু মূল যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন বেগম জিয়া সরকার করেছিলেন। কিন্তু আপনার যে কারণে মূল সংবিধান নিয়ে সমস্যা নেই। যারা বলে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, 72-এর সংবিধান মানি না, তাদের আপনি ব্যাকগ্রাউন্ড দেখবেন, তারা এই 72-এর সংবিধানকে মনে করে তাদের পূর্বপুরুষদের পরাজয়ের দলিল। কারণ তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে শুধু ছিল না, তারা গণহত্যায় সহযোগিতা করেছে, আমার মা বোনকে রেপ করার কাজে সহযোগিতা করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীরাতে গনিমতের মাল হিসাবে আমার মা বোনকে তুলে দিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, গ্রামে গ্রামে মুক্তিযোদ্ধা এবং তখন মুক্তিযুদ্ধের যে দল নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা যারা চলে গেছে মুক্তিযুদ্ধে যোগদান করছে, তাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে। সেই কারণে তাদের 72-এর সংবিধান দেখলেই জ্বর আসে। আমি একদম পরিষ্কার বলছি, তারা
তারা ৭২-এর সংবিধানকে তাদের পরাজয়ের দলিল মনে করে, তাদের নিগ্রহ মনে করে। এবং এটা শুধু জামাত ইসলাম না, ওই সময় চৈনিকপন্থী যারা কমিউনিস্ট ছিল, প্রো চায়না, যেহেতু চায়না আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন করেনি, এই কারণে উগ্র বামপন্থীরা, ধরেন কমিউনিস্ট পার্টি যেটা এখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তখন ছিল নিষিদ্ধ কমরেড মনি সিং মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে, তারা মুক্তিযুদ্ধে শুধু যোগদান না, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, ন্যাপ আলাদা গেরিলা বাহিনী গঠন করেছে, গেরিলা বাহিনী যুদ্ধ করেছে, অনেক যুদ্ধের ইতিহাস আছে। বেতিয়ারায় সম্মুখ যুদ্ধে 11 জন ছাত্র ইউনিয়ন কর্মী, ন্যাপ, কমিউনিস্ট পার্টির কর্মী শহীদ হয়েছিল। তো যাই হোক, এরকম বহু লোক শহীদ হয়েছে। তো সেইটা বাদে যারা, একটা ছিল উগ্র ধর্মান্ধ জামাতরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আর মানে পাকিস্তানিকে সহায়তা করেছে, আরেকটা ছিল উগ্র বামপন্থী চৈনিকপন্থী, যাকে বলে পিকিং পন্থী, তখন রাজধানী ছিল চায়নার পিকিং। তারা যারা বলেছিল এই যুদ্ধ হচ্ছে দুই কুকুরের লড়াই। তো এই শক্তিগুলো এখন আবার নানা নামে বেনামে বুদ্ধিজীবী হয়েছে, বিভিন্ন চর্চা কেন্দ্র বানিয়ে তারা তাদের সেই পরাজয়ের গ্লানি মুজবার জন্য এই বিতর্ক করেছে। আর ইউনূস সাহেব বর্তমান আমাদের বিএনপি, এই সংবিধান চায় না, হ্যাঁ সেই জন্যই কি এই সংবিধান চায় না? সংবিধান পড়েইনি তারা। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমাকে কেউ দেখাতে পারবে যে ৭২-এর সংবিধানের একটা অনুচ্ছেদে বলা আছে যে এই মিটিং মিছিল বন্ধ করতে হবে, বিরোধী দলের নেতাকে জেলে দিতে হবে? ৭২-এর সংবিধানে বঙ্গবন্ধুর কোনো নাম নেই, ৭ই মার্চের কোনো ভাষণের উল্লেখ নেই। তাহলে খালেদা জিয়া কেন ছুঁড়ে ফেলতে চেয়েছিল? হ্যাঁ, খালেদা জিয়ার পুরো ভাষণটা আপনি শোনেন, আমার মনে ডানে বাঁয়ে আরো কথা আছে, কথা কেটে কেটে বললে মানুষ বিতর্কিত হবে। নিশ্চয়ই তিনি শেখ হাসিনার উনি বলেছিলেন, শেখ হাসিনা নিশ্চয়ই, এটা বোধহয় উনি 13-14 তো বলেছিল। শেখ হাসিনা যেহেতু অ্যামেন্ডমেন্ট করে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে দিয়েছিল, আমি পুরাটা শুনিনি বক্তৃতা, তো সেইটার প্রসঙ্গে উনি হয়তো বলেছিলেন, লিটারেলি বলেছিলেন কিনা। আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা তো অনেক সময় আবেগও বক্তৃতা দেয়, কিন্তু কেউ তো ভুলের ঊর্ধ্বে না। বেগম জিয়া বলেছিলেন বলি তো সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে না। এবং বেগম জিয়ার যে দল, সেই বিএনপি তো এখন অফিসিয়ালি বলছে, এবং বিএনপি বলবে না কেন, যে কোনো বাংলাদেশপন্থী দেশপ্রেমিক দলই বলবে, যারা লেখাপড়া জানে, যারা ৭১-এর পরাজিত না। এই পুরো জিনিসটাই হচ্ছে, আবারও আপনি চান আর না চান, ওই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির এটা চক্রান্ত। ডক্টর ইউনূস হচ্ছে আধুনিক যুগের ইয়াহিয়া খান, টিক্কা খান এবং মুসলিম লীগ এবং জামাত ইসলাম। উনি